ভয় পা আমাকে। আমি চাই তুই যেন ভয় পাস আমাকে। তোর জীবনে শুধু আমার অস্তিত্ব থাকবে, আমার আধিপত্য চলবে। তুই আমার ব্ল্যাক রোজ। কথাগুলো বলেই রোজাকে নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরল। ব্যথায় রোজা কুঁকড়ে উঠল, নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে শুরু করলো। উফ, এত ঝটপট করছিস কেন? শান্ত থাক বলছে। ছাড়ুন আমায়। শ্, শব্দ করো না পাখি। কথাটা বলেই রোজার ঘাড়ে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। রোজা এবার আবেশে নিজের চোখ বন্ধ করে নিল। এই প্রথম কোনো পুরুষ তাকে ছুঁয়েছে। চোখ খুলতেই কারো উপস্থিতি টের পেল। সাথে সাথেই লাইট অন হয়ে গেল। কে ছিল? কথাটা ভাবতেই দৌড়ে রুমের বাহিরে চলে এলো রোজা। তবে সন্দেহজনক কিছুই পেল না। আবার নিজের ঘরে ফিরে এলো। বিশাল শহর বার্লিন, ইউরোপের লন্ডনের পরে সবচেয়ে বড় শহর বার্লিন। আর গুরুত্বের দিক দিয়ে বার্লিন এখন লন্ডনকেও ছাপিয়ে গেছে। প্যারিস, রোম বা লন্ডনের মতো জমকালো না হলেও বার্লিনের ইতিহাসও বেশ বর্ণিল। আর গত শতাব্দীর হিসাব ধরলে বার্লিনের মতো ঘটনাবহুল শহর পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। বার্লিনের প্রথম উল্লেখ পাওয়া যায় 1200 শতাব্দীতে বাণিজ্য পথ হিসেবে। 1417 সালে বার্লিন পবিত্র রোমান সাম্রাজ্যের প্রদেশ ব্রান্ডেনবুর্গের রাজধানী হয়। এরপর বার্লিন বিভিন্ন সাম্রাজ্যের রাজধানী ছিল। চমৎকার প্রশস্ত রাস্তায় ব্ল্যাক মার্সিডিজে ড্রাইভ করছে অর্ণব, আর তার পাশে বসে আছে এক তরুণী। অর্ণব কিছু দরকারি কাজে এসেছিল একদিকে, তখনই তার গাড়ির সামনে এসে পড়ে মেয়েটি। তখন তাকে নিয়ে গাড়ি ড্রাইভ করছে সে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর অর্ণব জিজ্ঞেস করল, এই মেয়ে, নাম কি তোমার? আর এই ছেলেগুলো কারা ছিল? অর্ণবের কথায় কিছুটা চমকে তাকালো মেয়েটি তার দিকে। জি, আমাকে বলছেন? আশেপাশে যখন আর কেউ নেই তখন তোমাকেই বলছি। নাম কি তোমার? জি, নীলিমা। ছেলেগুলোকে চেনো তুমি? জি না। কোথায় থাকো তুমি? অ্যাড্রেস বলো, তোমাকে পৌঁছে দিয়ে আবার যেতে হবে আমাকে। মেয়েটিকে চুপ থাকতে দেখে অর্ণব আবারও বলল, কি হলো বলো তোমার অ্যাড্রেস। স্বামীর রেস্টুরেন্টের সামনে আমাকে নামিয়ে দিন। অর্ণব আর কথা না বাড়িয়ে তাকে নামিয়ে দিল। নীলিমা গাড়ি থেকে নেমে চলে যেতে নিয়েও আবার ঘুরে এসে অর্ণবের জানালার কাছে নক করলো। অর্ণব তাকে দেখে কাঁচ নামালো। কিছু বলবে? না মানে, আসলে বলো কি বলবে। ধন্যবাদ আপনাকে আমাকে সাহায্য করার জন্য। কথাটা শেষ করি অর্ণবকে কিছু না বলার সুযোগ দিয়েই রেস্টুরেন্টের ভেতর চলে গেল নীলিমা। অর্ণব নীলিমার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। কিছুক্ষণ আগেই বাসায় এসেছে রিধিমা। আয়ান তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে। বাড়িতে এসে জিনিসপত্র রেখে শাওয়ারে গিয়েছিল সে। বের হতেই দেখলো তার আদরের বোন গাল ফুলিয়ে বেডের উপর বসে আছে। কি হয়েছে আমার পাখির শুনি? কে ধরেছে, কে মেরেছে, কে দিয়েছে বকা? মিষ্টি হেসে কথাগুলো রোজার পাশে বসলো রিধিমা। বোনকে ধরতে গেলেই, একদম ধরবেন আমায়। জার্মানিতে আসার পর সবাই বিজি হয়ে গিয়েছো তাই না? আমাকে রেখে একা একা বাইরে যাও। রিধিমা বুঝলো বোনের রাগ হয়েছে, তাই সে রোজার মুখ সামনে হাঁটু ভাঁজ করে বসে কান ধরে বলল, আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে, আর এমন ভুল হবে না। আমি ভাবলাম জার্নি করে এসেছিস, ক্লান্ত, তাই তোকে রেখে গিয়েছিলাম। ভয় পেয়েছিলি? রোজা এবার বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, পেয়েছিলাম একটু, এখন বলো কি এনেছো আমার জন্য। আগে উঠতে দিবি তো? তাইলেই না দিব। রিধিমা উঠে গিয়ে ব্যাগ থেকে একটা সুন্দর গাউন বের করে দিল। ওয়াও আপু, এটা তো খুব সুন্দর, আমার দারুণ পছন্দ হয়েছে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এটা পরে আসছি। বলেই রোজা চেঞ্জ করতে চলে গেল। রিধিমা বোনের পাগলামি দেখে মুচকি হেসে আবারও বেড়ে গিয়ে বসল। 5 মিনিট পর চেঞ্জ করে আসলো রোজা। দেখো তো আপনি কেমন লাগছে আমায়। কি, আই তো এদিকে দেখি। বলেই বোনের দিকে হাত বাড়ালো রিধিমা। পুরাই প্রিন্সেস লাগছে আমার পাখিকে। বলে বোনের কপালে ঠোঁট ছুঁয়ে দিল রিধিমা। তুমি থাকো, আমি ভাইয়াকে দেখিয়ে আসি। দৌড়েই রুম থেকে বের হয়ে গেল রোজা। উদ্দেশ্য ভাইয়ের রুমে। এইদিকে পেছন থেকে রিধিমা বলল, সাবধানে যা, পড়ে যাবি। রোজা কি আর তার কথা শোনে? সে তো এক ছুটে থামলো একটা রুমের সামনে। রুমে ঢুকে তার ভাইকে না দেখে মন খারাপ হলো তার। রুম থেকে বের হয়ে দরজার পাশে দাঁড়িয়ে খেয়াল করলো বাম পাশে ঘরগুলোতে কি অন্ধকার, ওখানে কি কেউ থাকে না? হঠাৎ তার মাথায় এলো নির্ণয়ের কথা। ওই লোক যে বলেছিল এই বাড়ি তার, তবে কি ওইদিকে ওই লোক থাকে?
নাকি ওখানে কেউ থাকে না? কি আছে ওই দিকটায়? কৌতূহলবশত বাম দিকের ঘরগুলোর দিকে এগিয়ে গেল রোজা। বাম পাশের ঘরগুলোর কাছে আসতেই দেখল একটা ঘরের দরজা হালকা খোলা। রোজা মনকে শক্ত করে বুক ভরে নিঃশ্বাস নিল। মনে হচ্ছে সে যুদ্ধ জয় করতে যাচ্ছে। ধীর পায়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেছে রোজা। অন্ধকারে কিছুই চোখে পড়ল না। কিছুটা এগিয়ে গিয়ে সামনে খেয়াল করতেই লাল একজোড়া চোখের দেখা পেল। কি ভয়ঙ্কর চোখ জোড়া! রোজা থমকে গেল। ঘরে কারো উপস্থিতি টের পেয়ে টাইগার আওয়াজ করতে শুরু করলো। রোজা এবার ভীষণ ভয় পেয়ে উল্টো দিকে ঘুরে দৌড় দিতে গিয়ে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ল। ওরে আমার কোমর রে, গেল রে। আপুরে কই তুই ভাইয়া? বলেই কোমর ধরে কাঁদতে লাগলো রোজা। তখনই রুমের লাইট জ্বলে উঠল। এই ঘরে কেন এসছিস তুই? কি দরকার তোর এখানে? রাগে রি রি করতে করতে কথাগুলো বলল নির্ণয়। হাঁটতে পারিস না? দৌড়ানোর খুব শখ, তাই না? ঘড়ির কাঁটা 5টা ছুঁই ছুঁই। রিয়ান নিজের কাজে একটু বেরিয়েছিল। কাল থেকে তাকে আবার ভার্সিটি যেতে হবে। কিছুটা সামনে যেতেই দেখলো বাইকের ওপর বসে ত্রিধা স্মোক করছে। সাদা টি শার্ট, স্টাইলিশ জিন্স, সাথে লেদারের জ্যাকেট পরা। চুলগুলো ব্রাউন কালার। চেহারায় পুরো মাফিয়া মাফিয়া একটা ভাব আছে। রিয়ান এক মনে কিছুক্ষণ তাকিয়ে রইল বাইকের দিকে। রিয়ান যখন প্রথম জার্মানি আসে, এয়ারপোর্ট থেকে যখন নীরের ডুপ্লেক্স বাড়ির উদ্দেশ্যে গাড়িতে যাচ্ছিল, তখন সে দেখছিল রাস্তায় কতগুলো ছেলেকে ইচ্ছে মতো পিটাচ্ছে ত্রিধা। প্রথম দেখায় কি ক্রাশটাই না খেয়েছিল রিয়ান। তার কিছুদিন পর হঠাৎ নীর রঞ্জনে দেখা মিলল তার, তবে সাথে ছিল অর্ণব আর আয়ান। ভাবনা থেকে বেরিয়ে এসে রিয়ান ত্রিধার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আরে ডার্লিং, তুমি এখানে কি করো? নাচতেছি, নাচবি? কিন্তু তুই তো বিড়ি খাচ্ছিস। হোয়াট বিডি? আরে বাচ্চা মেয়ে বুঝে না, আসো কলা কিনে দেই। হাতেরটা ফেলে দাও বাবু বলে হাতের সিগারেট নিতে গেল রিয়ান। সর মাদারচোদ। এই তুই মেয়ে না ছেলে? এত তেজ কেন তোর? তেজ না দেখে তো একটু ভালোবাসতেও পারিস। তোর ভালোবাসার জন্য তো সো কল্ড প্রেমিকা আছে, তার কাছে যা। এইভাবে রাস্তায় ভালোবাসা ভিক্ষা না করে সর চোখের সামনে থেকে। তুই আবার আমার গার্লফ্রেন্ড কই পাইলি ভাই? তুই জানিস আমি কিভাবে বলবো। লে খিচুড়ি। বলেই রিয়ান ত্রিধার দিকে যেতে নিলেই ত্রিধা হাতের সিগারেট ফেলে বাইকে বসা অবস্থায় রিয়ানের মুখে ঘুষি মারে। রিয়ান মুখে হাত দিয়ে অসহায়ভাবে তাকালো ত্রিধার দিকে। এটা কি করলি তুই? রিয়ান কিছু বলবে তার আগেই রিয়ানের নাম্বারে কল এলো। পকেট থেকে ফোন হাতে নিয়ে দেখলো নির্ণয় কল করেছে। হ্যাঁ ভাই বলো। অপর পাশ থেকে কি বলল শোনা গেল না। ওকে ভাই, চল যেতে হবে, ব্রো কল দিয়েছে। নীর, তাড়াতাড়ি চল যেতে হবে। কথাটা শোনা মাত্রই ত্রিধা বাইকে উঠে হেলমেট পরতে পরতে বলল, চল। রিয়ান ত্রিধাকে বাইকে উঠতে দেখে ভ্রুজোড়া কুচকে বলল, তুই নাম, আমি বাইক চালাবো। এতে যেন ত্রিধার রাগ তীর তীর করে বাড়তে শুরু করলো। কেন রে শালা, আমার বাইকের পিছনে বসলে কি তোর জাত যাবে নাকি? দেব না মিডিল স্ট্যাম্প বরাবর এক লাথি, তখন পুরুষত্ব হারাবি। বসলে বস, না হলে আমি গেলাম, থাক তুই। রিয়ান জানে তর্কে সে পড়বে না, তাই বাধ্য ছেলের মতো সেও বাইকে চড়ে বসল। ত্রিধাও বাইকে স্টার্ট দিল। কিছু দূর গিয়ে একটা বিটের ধাক্কায় রিয়ানের পড়ে যেতে নিলেই ত্রিধার কোমর ধরে নিজেকে সামনে নেয়। ত্রিধার কোমরে রিয়ানের হাত বুঝতে পেরে চেঁচিয়ে বলতে শুরু করলো, এই শালা লুচ্চা হারামখোর বেহুদা, হাত সরা তোর। একদম আমার শরীরে টাচ করবি না শালা, তাহলে কিন্তু মেরে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবো বলে রাখলাম। ত্রিধার কথা শেষ হতেই রিয়ান বলল, কেন রে, আমার শরীর কি নোংরা লেগে আছে যে তোকে ধরলে নোংরা হয়ে যাবে? আর আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে যে তোকে ধরছে, এটা তোর 7 পুরুষের কপাল রে শালি। তুই আর হ্যান্ডসাম? নিজেকে মনে হয় তুই আয়নায় দেখিস না, তাই না? তোর সাথে হ্যান্ডসাম কথাটা যায় না, বুঝলি? তুই যে কিভাবে অ্যান্সির কাজিন হলি, এটাই আমি ভাবি। রিয়ান এবার রেগে ত্রিধার মাথায় গাঁটটা মেরে বলল, এই শালি তো টেপ রেকর্ডার, চুপ করে দ্রুত গাড়ি চালান, নাহলে দ্য গ্রেট নির্ণয় চৌধুরী আমাদের দৌড়ানি দিবে ওর ওই টাইগার দিয়ে। কি হলো, কথা বলিস না কেন? কেন এসছে সে ঘরে? আরে অসভ্য লোক, আগে তো আমাকে তুলুন খাম্বার মতো শরীর নিয়ে, কই থেকে এসে পড়লেন আমার সামনে? আল্লাহ গো আল্লাহ, আমার কোমর। নির্ণয় রোজাকে কোলে তুলে বেড়ের দিকে যেতে শুরু করলো। এই কি করছেন? কি, ছাড়ুন ছাড়ুন বলছি।
শ্, মুখটা চুপ রাখ। রোজা কিছু বলল না, শুধু অপলক চেয়ে রইল ওই নীল চোখ জোড়ায়। রোজাকে বেডের কাছে গেল নীর, তারপর শুয়ে দিয়ে নীর যেতে নিলেই রোজার কথায় আবারও থেমে গেল নির্ণয়। সেদিন কি হয়েছিল নির্ণয় ভাই? আমাকে না বলে কেন হারিয়ে গিয়েছিলে তুমি? ইস, কত মায়া জড়ানো সেই কথা, কত অভিমান জড়ানো সেই কথা। আর শাট আপ রোজ। বাকি কথা শেষ করার আগেই থেমে গেল সে। সামনে দাঁড়ানো রাগে চোখ লাল হওয়া নীরকে দেখে গলা শুকিয়ে গেল ওর। কি ভয়ঙ্কর লাগছে নীরের ওই চোখ জোড়া। একটু আগেও কতটা শান্ত ছিল ওই চোখ জোড়া। ওই নাম যদি তোর মুখে আর কখনো শুনি, তাহলে তোকে জানে মেরে দেব। আই সোয়ার, একদম জানে মেরে দেব। মাইন্ডেড। নির্ণয়ের হুঙ্কারে বেচারা টাইগারও ঘরের এক কোণে কাঁচুমাচু হয়ে বসে আছে। আমি আমি আসলে আমাকে চিনতে বেরো কেন এসছিস? আমার ঘরে আসার সাহস কোথায় পেলে তুই? লিসেন, মিস মেহেরিন জান্নাত রোসা, তোর এইসব পাকনামে অন্য কোথাও দেখাবি, আমার সামনে না। তুই যে চৌধুরী বংশের বংশধর, এটা প্রমাণ করতে এসছিস তাই না আমার ঘরে? নির্ণয় রাগে গজগজ করতে করতে রুমের এক কোণে কাঁচুমাচু হয়ে থাকা টাইগারকে বলল, টাইগার, জাস্ট লিভ দিস রুম ফাস্ট, আই নিড প্রাইভেসি। টাইগার কি বুঝলো কে জানে, তবে মালিকের করা হুকুমে রুমে ছেড়ে চলে গেল। রোজা টাইগারের যাওয়ার পানে একবার তাকিয়ে আবার তার সামনে থাকা ভয়ঙ্কর মানবের দিকে তাকালো। ভয়ঙ্কর? হ্যাঁ, এই মুহূর্তে নির্ণয়কে ভয়ঙ্কর মানবের থেকে কম লাগছে না। তার হালকা নীল চোখ জোড়ায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রোজা তার এই রূপ দেখে অনেক কষ্টে নিজের কান্নার সামনে রেখেছে। এবার মনে কিছুটা সাহস জুগিয়ে নির্ণয়ের উদ্দেশ্যে আবারও কিছু বলতে নেবে তার আগেই নির্ণয়ের শক্ত হাতে থাবা এসে রোজার চোয়াল জোড়া শক্ত করে চেপে ধরল। হিস হিসিয়ে বলল, নিজের মুখ বন্ধ রাখ, আর এখন আমার রুম থেকে বের হ, আর কখনো আসবি না আমার সামনে। রোজা নির্ণয়ের চোখের দিকে একবার তাকিয়ে কোনো মতে কান্না থামিয়ে দৌড়ে বের হয়ে গেল নির্ণয়ের রুম থেকে। ব্যথায় কথা যেন এই মুহূর্তে ভুলে গেছে সে। রোজা যেতেই সামনে থাকা কাচের টেবিলে সজোরে লাথি মারল নির্ণয়। এক মুহূর্তে ঝমঝম শব্দের কাজগুলো গুড়িয়ে পড়ল ফ্লোরে। আমার পাখি আমার খাঁচায়, এবার তাকে দূরে সরানোর ক্ষমতা কারো নেই। কেউ সরাতে আসলে তাকে জানে মেরে দেব আমি। আর আমার রোজের জন্য শুধু 5 জন কেন, আমি পুরো পৃথিবী ধ্বংস করতে পারি। রেস্টুরেন্টের ভেতরে ঢুকেই কাজে লেগে গেছে নীলিমা। ইস, আজকে যদি ছেলেটা ঠিক সময় না আসতো, না জানি কি হতো। তারপর মুহূর্তেই নিজেকে তাচ্ছিল্যের স্বরে বলল, কি আর হতো? রায়াতুল নীলিমা, বয়স 18 কি 19-এর কাছাকাছি। বাংলাদেশ থেকে লেখাপড়ার জন্য এখানে এসেছে সে। নীলিমার মা মারা গিয়েছিল তার যখন 5 বছর বয়স। তখন মা মারা যাওয়ার পর তার বাবা মেয়ের কথা ভেবে আবারও বিয়ে করেন। তবে ওই বাঙালির কথাই বলে না, পর কখনো আপন হয় না। নীলিমার বাবা নীলিমাকে ভালোবাসলেও তার বাবার দ্বিতীয় স্ত্রী কখনোই ভালোবাসেনি তাকে। সুযোগ পেলেই মারধর করতো তাকে। নীলিমার বাবা একজন ব্যবসায়ী, টাকা পয়সার অভাব কোনো কালেই ছিল না তার। তবে তার খরচের বেলায় ছিল সৎ মায়ের ঘোর আপত্তি। সৎ মায়ের জন্য লুকিয়ে খরচ দিত তার বাবা। নিজের চেষ্টায়ও বাবার লুকিয়ে করার সাহায্যে এইচএসসি পাশ করে সে। স্বপ্ন ছিল বাহিরে দেশে পড়ার, ভালো স্টুডেন্ট হওয়ায় জার্মানিতে এক ইউনিভার্সিটি স্কলারশিপে পড়ার সুযোগ হয়েছে তার। বাবাকে জানানোর পর তার বাবা তার সৎ মায়ের অত্যাচারের হাত থেকে বাঁচানোর চেষ্টায় তাকে জার্মানি পাঠানোর ব্যবস্থা করে। তা নিয়েও কম জলঘোলা করেনি তার সৎ মা। এখানে এসে এই কফি শপে পার্ট টাইম জব পায় সে। পার্ট টাইম জব এবং আর বাবার পাঠানো টাকায় বেশ ভালোই চলে তার। হঠাৎ এক স্টাফের কথায় ধ্যান ভাঙল তার। 4 নম্বর টেবিলে কফি দিয়ে এসো একটা। নীলিমাও ধ্যান থেকে বের হয়ে কাজে মন দিল। রুমে এসে বালিশে মুখ বুজে কান্না করছে রোজা। তার নির্ণয় ভাই তাকে এভাবে বকেছে ভাবতেই শরীরে কাঁটা দিয়ে উঠছে তার। কি ভয়ঙ্কর ছিল তার ওই চাহনি। কেন এমন করলে তুমি ভাই? কেন আমাকে হঠাৎ ভাবনায় ডুবে দিল রোজা? সময়টা তখন বসন্তকাল। বসন্তের রূপময় নিসর্গে ছুঁয়েছে বাংলার অলিগলি। ফুলের সমারোহে সেজেছে বাংলার প্রকৃতি। কি অপরূপ, কি মায়াবী বাহারি ফুলের ছড়াছড়ি। মন হনন করা প্রতিক্ষণ প্রতিক্ষেত্র রঙিন করা ফুলের শোভা। মুগ্ধময় কোকিলের কুহুতানে মুখরিত হয় গ্রাম ও শহরের পথঘাট। বসন্তের সবুজ শ্যামল নয়নকাড়া দৃশ্যপটে নাড়া দেয় মনের মধ্যখানে। শীতের মায়া ছিঁড়ে এসেছে ঋতুরাজ।
শুকনো পাতারা ঝরে গিয়ে জন্ম নেবে কচি নতুন পাতা। পত্র পল্লবে ঘাসে ঘাসে নদীর কিনারে কুঞ্জ বিথিকা আর ওই পাহাড়ে অরণ্যে বসন্ত দেয় নবযৌবনের ডাক। দুপুরে খাওয়া শেষে সকালে যখন ঘুমে ছোট রোজা একাই বাড়ির থেকে বের হয়েছে এসেছে কোকিলের ডাক শুনতে। সে কি কাণ্ড! কোকিলকে সে দেখেই ছাড়বে তার, তবে হত ছাড়া কোকিল না জানি কোন গাছে বসে ডাকছে কে জানে। বাগানে আসতেই রোজার চোখ বাগানে ফুটে থাকা গোলাপ গাছে ইস কি সুন্দর। রোজা ঘোর লাগা দৃষ্টিতে এক নজরে চেয়ে থাকে। যেই না ফুল তুলতে যাবে ঠিক তখনই পেছন থেকে কেউ একজন এসে রোজাকে আটকে দেয়। আরে রোজা যে, কি করছো? রোজা ঘুরে দেখে পেছনে দাঁড়ানো রোজার মামাতো ভাই রোহান। রোহন ভাই তুমি? দেখো না ভাইয়া, একটা পাখির ডাক শুনতে শুনতে এদিকে এসেছিলাম, এখন ফুল দেখে চোখ আটকে গেছে। তুমি ফুলটা দেবে ভাইয়া আমায়? ফুল নিবে? রোহান ফুল এনে দিল। জানো, আমার কাছে না আরও ফুল আছে, তুমি যাবে আমার সাথে? সত্যি আছে? হ্যাঁ আছে তো, অনেকগুলো। আমার সাথে যাইলে তোমাকে অনেকগুলো চকলেটও দিব। কিন্তু নির্ভাই খুঁজবে তো, বাড়ির সবাই খুঁজবে, আমি নির্ভাইকে ডেকে আনি। আরে চলো, তোমার নির্ভাইয়া এখন নেই এইখানে, আর বাড়ির সবাই ঘুমাচ্ছে, চুপ করে যাব, আবার তাড়াতাড়ি ফিরে আসবো। বোকা রোজা না বুঝে সেদিন গিয়েছিল। এটা কোন জায়গা? ওরা কারা ভাইয়া? আমি বাসায় যাব ভাইয়া, ছাড়ো। তারপর কি হয়েছিল মনে নেই। রোজার প্রায় 2 মাস হাসপাতালে ছিল সে। বাসায় ফিরে তার প্রাণপ্রিয় নির্ভাইকে আর সে দেখেনি। বাড়ির সবাইকে অনেকবার জিজ্ঞেস করেও কেউ কোনো উত্তর দেয়নি। আজকে নিচে নীরকে দেখে সে প্রথমে চিনতে না পারলেও পরে ঠিকই চিনেছে। ছোটবেলায় নীরের আর এখনকার নীরের চেহারার যদিও কোনো মিল নেই, তবে ওই যে চোখ জোড়া প্রথমে চেনা চেনা লাগলেও পরে যখন তার মুখে নির্ণয় চৌধুরী নাম শুনে তখনই একেবারে নিশ্চিত হয় এটাই তার ভাই, তার নির্ণয় ভাই। তবে নির্ণয়ের এই রূপ যে বড্ড অচেনা তার কাছে। রোজা কি করিস? কারো ডাকে অতীত থেকে বেরিয়ে এলো রোজা। চোখ মুখ মুছে বিছানা ছেড়ে উঠে দেখে রিধিমা। আরে আপু, তুমি কখন এলে? হে কি কাঁদছিলি তুই? কি হয়েছে বল? ওই না তো, আসলে বাড়ির কথা খুব মনে পড়ছিল তাই। একটু পাগল মেয়ে একটা। চল কিচেনে, আমি খাবার বানাবো, তুই বসে থাকবি। দুজনের কথার মাঝেই নিচে কারো চেঁচামেচিতে রোজাকে রেখেই তাড়াতাড়ি বেরিয়ে এলো রিধিমা। হলরুমে এসেই দেখে ত্রিধা আর রিয়ান দুজন মারামারি করছে। রিয়ান ত্রিধা চুল টেনে ধরছে, ত্রিধাও রিয়ানের চুল ধরে বলছে, এই শালা গিরগিটির বাচ্চা, চুল ছাড়, মেয়েদের চুল ধরিস, লজ্জা করে না? রিয়ানও কম কিসে, সেও বলতে শুরু করলো, ওই রাক্ষসী ডাইনিং অবলা একটা ছেলেকে যে নির্যাতন করছিস, আগে আমার চুল ছাড়, না হলে এখনই বাসর ছেড়ে ফেলবো। তবে রে, করাচ্ছি তোকে বাসর। বলেই ত্রিধা রিয়ানের পায়ের ওপর পাড়া মারল। পায়ের ব্যথায় রিয়ান ত্রিধার চুল ছেড়ে দিল। রিয়ান সেই সুযোগে রিয়ানের হাতে কামড় দিল ত্রিধা। ওরে রাক্ষসী মাংসখিক প্রাণী, শালির বেটি, বউ জঙ্গলি, ওরে তোর জামাই তোরে দিন রাত পিটা বেড়ে। আরেকটা দিব না কি তোকে লাথি? রিধিমা কাউচের কাছে এসে চোখ গোল গোল করে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে বোঝার চেষ্টা করছে সে। আর ওদিকে রিয়ান আর ত্রিধার মারামারি সিঁড়ি থেকে দেখে হাসছে রোজা। ইস কি সুন্দর সেই হাসি, যেন কোনো ছেলের হার্টবিট ফার্স্ট করতে সক্ষম এই হাসি। রোজা কি জানে তার এই হাসি মুগ্ধ হয়ে দেখছে একজন? কি হচ্ছে কি এখানে? কারো কথায় সকলের চোখ গেল সিঁড়ির ওপর নির্ণয় রোজার ঠিক পেছনে দাঁড়ানো। রোজা ঘুরলে না তার দিকে। নির্ণয় একবার রোজার দিকে তাকিয়ে হেঁটে নিচে চলে এলো। নির্ণয়কে দেখে ত্রিধা বলতে শুরু করলো, দেখ না ইন্সি, এই হনুমানটা না আমার চুল টেনে ধরছে।